আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ যে ক্লাসটি আমরা নিতে এসেছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 1.5 পাটিগণিতের অংশ। যদিও গত ক্লাসে আমরা এখান থেকে কয়েকটি অঙ্ক প্রাথমিকভাবে করেছিলাম, যেগুলি তোমাদের বাড়ির কাজে দেওয়া ছিল। তারপরেও আমরা এখন অনুশীলন করব। কাগজ কলম নিয়ে তোমরা বসে যাও। তো শুরু করা যাক অধ্যায় 1.5। সেখানে আমরা গসাগু লসাগু পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা জানো যে ভগ্নাংশের লসাগু করার নিয়মটা কি, অথবা গসাগু করার নিয়মটা কি। তোমাকে গসাগু করতে বলা হোক বা লসাগু করতে বলা হোক, সেটা যদি ভগ্নাংশের ক্ষেত্রে হয়, তাহলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এভাবে যে উপরেরটা গসাগু করতে হবে, অর্থাৎ গসাগু করতে বললে উপরেরটার গসাগু করবে আর নিচেরটা লসাগু। অর্থাৎ উপরেরটাকে কি বলে? উপরেরটা হচ্ছে ভগ্নাংশের লব। তো যেটা করতে বলবে লবের সেই কাজটা করতে হবে। যদি গসাগু করতে বলা হয় ভগ্নাংশের গসাগু, তাহলে লবের গসাগু। সেক্ষেত্রে নিচের গুলো অর্থাৎ হরের লসাগু। আবার যদি ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু, তার বিপরীতটা। তাহলে লসাগু ভাগ গসাগু, এভাবে অর্থাৎ লসাগু করতে গেলে লসাগু ডিভাইডেড বাই গসাগু দিয়ে রাখলে তোমার ভগ্নাংশের লসাগু হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা লসাগু গসাগু করতে পারবে, এবং গত ক্লাসেও একটি অঙ্ক আমরা জাতীয় দেখিয়েছিলাম। এখন প্রশ্নের অঙ্ক নাম্বার 6। প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। প্রথমত আমরা একটু পড়ে নিচ্ছি। জামাল সাহেব তার সম্পত্তির বাবার সম্পত্তির 18% মালিক। প্রত্যেকেই কিন্তু তার বাবার সম্পত্তি, আমরা মুসলমান বা হিন্দু যে ধর্মের রীতি থাকুক, সেই ধর্ম অনুযায়ী সে আইন অনুযায়ী তার বাবার সম্পত্তি পেয়ে থাকে। ঠিক এভাবে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 পেয়েছে, কোনোভাবে তার মালিক হয়েছে। ওই সম্পত্তি তিনি তার সম্পত্তির 6/5 অংশ, অর্থাৎ ওই 18/7 অংশের সম্পত্তি 6/5 ভাগ। 6/5 দ্যাট মিন্স 6/5 ভাগ। এটা 3 সন্তানকে, কার 3 সন্তানকে? ওই জামাল সাহেবের 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তোমরা প্রশ্নটা যারা এখনো বোঝোনি, প্রশ্নটা আবার পড়ে নেবে। যতবার পাটিগণিতের প্রশ্ন বুঝবে না, ততবার প্রশ্ন ভালো করে পড়ে নেবে। অর্থাৎ প্রশ্নটাকে আগে মেমোরিতে ভালো মতো নিয়ে তারপরে তোমার গণিতটা সমাধান করতে সুবিধা হবে। তো জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক হলো। তার 6/5 অংশ, অর্থাৎ ওই 18/7 এর 6/5 কতটুকু হয় সেটা প্রথমত নির্ণয় করে তাকে তোমরা যদি 3 দ্বারা ভাগ করে দাও, যেহেতু 3 সন্তানের মধ্যে ভাগ হলো, তাহলে প্রত্যেক সন্তান কতটুকু পেল সেটা আমরা পেয়ে যাব। তো আমরা বোর্ডে চলে যাই। তো 18% যেহেতু মালিক, তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে দিলেন। তাহলে 3 সন্তান পেল 18/7 এর 6/5। প্রশ্ন নাম্বার 6 আমরা লিখতে পারি জামাল সাহেবের 3 সন্তান পেল
18/7 এর 6/5 অংশ। এটা ওই 3 সন্তান, তার যে 3 সন্তান সবাই মিলে এটা পেল যে 18/7 এর 6/5, অর্থাৎ ওই তিনি সম্পত্তির মালিক ছিলেন 18/7 অংশ। প্রথমে গণিতের যে লাইনটা আছে তোমরা ইচ্ছা করলে তুলে নিতে পারো, একটু ভালো হয়। আর যারা একটু কম কষ্ট করতে চাও একবারে লিখে দাও যে জামাল সাহেবের 3 সন্তান পেল 18/7 ভাগের 6/5 ভাগ বা 6/5 অংশ। তো সেই ক্ষেত্রে এ আর গুণন এটা কাছাকাছি ব্যবহার। তো এর ক্ষেত্রে আমরা একই ব্যবহারই বলতে পারি। তো 5-18 এর মধ্যে কেমন কাটাকাটি যায় না, বা 7-6 এর মধ্যে কাটাকাটি করা যায় না। সেক্ষেত্রে যদি কোনো গণিতে তোমরা লক্ষ্য করো যে কাটাকাটি হয় না, তখন তোমরা উপরে উপরে যা আছে এবং নিচে নিচে যা আছে জাস্ট একটা গুণ যেভাবে করতো সেভাবে করে ফেলবো। অর্থাৎ এরকম আমরা একটু রাফে দেখাই, 18/7 গুণন 6/5, এখানেও সেই ব্যবহার করতে হবে। অর্থাৎ 7 আর 5 গুণ করলে কত হয়? 35। আর 6 আর 18, 18 6 18 কত হয়? 6 8 48 এর 8 হাতে 4, 6 অক্ষে 6 আর 4 10, দ্যাট মিন্স 6 18 108। তাহলে আমরা পেলাম যেটা 108 এর 35 অংশ। এটা হলো তার 3 সন্তান পেল। আমার প্রশ্নে চেয়েছে প্রত্যেক সন্তান, প্রত্যেক অর্থাৎ প্রতি যোগ এক, প্রত্যেক যে সন্ধিবিচ্ছেদ বিশ্লেষণ করলে এমনটাই হয়। তাহলে প্রতি একজনে অর্থাৎ একজনে কতটুকু পেল এটা আমার প্রশ্নে চেয়েছে। তো আমরা যদি 3 সন্তান পেল 108 ভাগের 35 ভাগ বা অংশ, সেক্ষেত্রে একজনে কতটুকু পেল? তাহলে 3 সন্তান পায় এতটুকু, অতএব প্রত্যেক সন্তান পেল। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে। অতএব প্রত্যেক সন্তান পেল 108 এর 35। এটা হলো তাদের 3 সন্তানের অংশ। এটারই হচ্ছে আবার 3 দ্বারা ভাগ করলে আমরা প্রতি অংশে কতটুকু পেলাম বা পেল তারা সেটা বেরিয়ে যাবে। তো আগেও বলেছিলাম যে ভগ্নাংশের ইতিপূর্বের ক্লাসে ভগ্নাংশের পাশাপাশি যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, যে চিহ্নের মাধ্যমেই হোক, তাহলে তার নিচে একটা 1 আছে। পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 ধরে নিতে হবে। তো ভাগের পরবর্তী পর্যায়টা হচ্ছে গুণ। 35 ভাগ 108, এই ভাগ চিহ্ন আমরা গুণ চিহ্ন করে দেব। আর 3 এর নিচে একটা 1 আছে মনে মনে, সেই 1টাকে উপরে ধরে দেব আর নিচে আমরা 3 দিয়ে দেব। এভাবে যদি করি তাহলে লক্ষ্য করো আবার কোনাকুনি বা উপরে নিচে কোনো কাটাকাটি যায় কিনা। দেখা যাচ্ছে 3 দিয়ে 35 কি বিভাজ্য নয়, বা 35 দিয়ে 108 এর মধ্যে বিভাজ্য নয়। সেই ক্ষেত্রে আমরা উপরে উপরে গুণ করে দেব। অর্থাৎ উপরে থাকছে 35 গুণন 1 35, আর নিচে থাকছে 3 108 324। অর্থাৎ প্রত্যেক সন্তান পেল 324 এর 35। এটাই উত্তর। অতএব তোমরা এইভাবে উত্তরটা লিখতে পারো, নির্ণেয় উত্তর প্রত্যেক সন্তান পেল বা পায়। প্রশ্ন যেভাবে থাকবে আমরা ওভাবেই লেখার চেষ্টা করব। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ, তাহলে প্রত্যেক সন্তান, উত্তর প্রত্যেক সন্তানের, লক্ষ্য করো প্রশ্নে যেভাবে বলছে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে সন্তানের সম্পত্তির পরিমাণ লিখলেও হয়। 324 এর 35, এটাই উত্তর। কেন এখানে আর অংশ লিখিনি? কারণ এই যে 324 এর 35 এখানেই অংশ নিহিত আছে। যেহেতু ভাগ
324 ভাগের 35 ভাগ, এই ভাগ আর অংশ একই কথা। এবারে চলা যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আবারও চর্চা করবে। আর যদি কেউ এই গণিত এখনো ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে, এবং যারা এখনো এই জিএম প্রিপারেটরি স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অনতিবিলম্বে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যে কোনো আপডেট, বিভিন্ন ক্লাস, ইংরেজি, গণিত, অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলি তোমরা যথারীতি পেয়ে যাবে। বিভিন্ন অন্যান্য ক্লাসগুলিও তোমরা পেয়ে যাবে। আমরা প্রতিনিয়তই আমাদের যে পথ চলা এটা চালিয়ে যাচ্ছি। আমরা এখন পরবর্তী গণিতে চলে যাই। দুটি ভগ্নাংশের গুণফল 48 ভাগের 48 সমস্ত 8 এর 1, অর্থাৎ দুটি ভগ্নাংশ, দুটি সংখ্যা, দুটি রাশি, এদের গুণফল যদি একত্রে থাকে আর একটি যদি দেওয়া থাকে তাহলে ওই একটি যেটা দেওয়া থাকবে আর দুটি ভগ্নাংশের গুণফল যেটা দেওয়া থাকবে ওই গুণফলকে ওই একটি ভগ্নাংশ বা একটি রাশি বা একটি সংখ্যা যাই থাকবে দেওয়া, সেটা দিয়ে ওই গুণফলকে ভাগ করলে অটোমেটিক্যালি অপরটি বেরিয়ে যাবে। যেমন তোমাদের ছোট্ট একটা एग्जांपल দেই। ধরা যাক দুটি সংখ্যার গুণফল 10, তাহলে তাদের একটি সংখ্যা যদি 2 হয় অপরটি কত? এটা তোমরা অনেকেই পারবে, সবাই পারবে আশা করি। দুটির গুণফল যদি মিলে যদি 10 হয় আর তাদের একটি যদি 2 হয় সেক্ষেত্রে অপরটি হবে 10 ভাগ 2, অপরটি বেরিয়ে গেল 5। ঠিক এভাবেই তোমরা প্রতিটি ক্ষেত্রে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবে, তাহলে জিনিসটি আরো সহজ হয়ে যাবে। তো এখানে আবার দুটি ভগ্নাংশের গুণফল রয়েছে 48 সমস্ত 8 এর 1, একটি ভগ্নাংশ 1 সমস্ত 32 এর 13 হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তো তোমরা 48 সমস্ত 8 এর 1 কে প্রথমত ভগ্নাংশ ভাঙাবে, তারপরে হচ্ছে একটি ভগ্নাংশ যেটা দেওয়া আছে 1 সমস্ত 32 এর 13, অর্থাৎ 32 অক্ষে 32 আর 13 45 বাই 13 32 45 বাই 32, এটা হচ্ছে একটি ভগ্নাংশ। আর এদিকে ছিল 48 গুণ 8 এর 1, 48 সমস্ত 8 এর 1 অর্থাৎ 48 গুণন 8 যোগ 1 নিচে বাই 8, অর্থাৎ এই দুটি গুণফলকে দুটি ভগ্নাংশের গুণফলকে আমরা এই 45 বাই 32 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আবার অপর ভগ্নাংশটি পেয়ে যাব। আশা করি তোমরা এটা পারবে, বেশি সহজ দেখে এটা আর আমরা টাচ না গেলাম, তোমরা প্র্যাকটিস করবে, তারপরে যদি না পারো অবশ্যই জানাবে। এবার চলা যাক 8 নাম্বার অঙ্কে। তাহলে তোমাদের এই 7 নাম্বার গণিতটা বাড়ির কাজ হিসেবে থাকলো, আমি যতটুকু আলোচনা করলাম তার ভিত্তিতে তোমরা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ। 8 নাম্বার গণিত, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 এর 1 কেজি। তো স্টুডেন্টস, তোমরা কি লক্ষ্য করতে পারো যে পানি ভর্তি বালতি যখন থাকে তখন কি আমরা ওই বালতি বা শুধু পানি তুমি ওজন করতে পারবে? নিশ্চয়ই না। অর্থাৎ ওইখানে তোমাকে যদি বালতির পানিকে ওজন করতে হয় সেই সাথে অবশ্যই ওই যে বালতির যে পাত্র, এই পাত্রটি ওজনও তোমাকে করে নিতে হবে। অর্থাৎ পানি এবং বালতি একত্রেই থাকবে। তাতে যদি তোমার অর্ধেক পানিও হয় বালতি, সেক্ষেত্রে ওই বালতি সহই মাপনি দিতে হবে, ওজন করতে হবে। আর যদি 4/1 পানিও হয়, যদি অল্প পরিমাণে তারও কম পানি হয়, যদি 10/1 পানিও হয়, তাও কিন্তু বালতি ছাড়া তোমার পরিমাপ করা যাবে না। অর্থাৎ বালতি সহ পানিকে পরিমাপ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি পুরো বালতিতে কতটুকু পানি ধারণ করছে সেটি যদি আমরা বের করি, আর পানি এবং বালতি প্রথমেই আমার দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নটি লক্ষ্য করো। একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 এর 1 কেজি। বালতির 4 ভাগের 1 ভাগ পানি ভর্তি থাকলে, এই যে কথাটি বলছিলাম যে 4 ভাগের 1 ভাগ পানি যদি থাকে তার ওজনও দেওয়া আছে 5 সমস্ত 4 এর 1 কেজি। তাহলে 5 কেজি আর 4 এর 1 কেজি, তার মানে তোমরা বুঝতে পারো 5.5 কেজি।
তো ওই হিসাবে তোমাদের বোঝার দরকার নেই, তোমরা বুঝো 5 সমস্ত 5 4 এর 1, তাতে সমস্ত ভাঙালে কি হয় 4 5 20 আর 1 21/4 কেজি। তাহলে পানি 4 এর 1 অংশ যখন থাকে তখন তার ওজন যদি 21/4 কেজি হয়, সেক্ষেত্রে কি বালতি ছাড়া ছিল? অবশ্যই না, বালতি সহই পানির পরিমাপ তোমরা লক্ষ্য করো যে বালতি ছাড়া পানি পরিমাপ করা যাবে না, বা পাত্র ছাড়া পানি পরিমাপ করা যাবে না। তো এখানে সেই যে খালি বালতিটি, সেই খালি বালতিটি এবং 4 ভাগের 1 ভাগ পানি সহ তার ওজন পেলাম আমরা 5 সমস্ত 4 এর 1 কেজি। তো সেই ক্ষেত্রে পরিপূর্ণ বালতির ওজন, পানির ওজন যদি আমরা বের করি, তাহলে আমাদের পানি থেকে, সম্পূর্ণ পানি থেকে যদি পানি এবং বালতি অর্থাৎ সম্পূর্ণ পানি প্লাস বালতি অর্থাৎ ভরা বালতি আর হচ্ছে ভরা পানি আর হচ্ছে বালতি, দ্যাট ইজ ভরা বালতি, তাহলে ভরা পানি ভর্তি বালতি যেটা, সেই পানি ভর্তি বালতি থেকে যদি আমরা শুধু পানি ওজনটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা খালি বালতির ওজন পেয়ে যাব। তো আবার বলছি, পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 এর 1 অর্থাৎ 16.5 কেজি। আচ্ছা, তাহলে আমরা বোর্ডে চলে যাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় এই গণিতটা কোশ্চেনার বা যারা কর্তৃপক্ষ তারা প্রায় এই ধরনের গণিত পরীক্ষায় সেট করে থাকেন। এই চ্যাপ্টারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা বলতে পারি, আমি আরেকটু তোমাদের খসড়া দেই যে পানি প্লাস সম্পূর্ণ পানি প্লাস বালতি, এই তাহলে পুরো বালতি আর সম্পূর্ণ পানি, সেখান থেকে যদি আমরা 4 পানি, এখানে 1 বা সম্পূর্ণ পানি আর যদি 4 পানি, তার বালতি তো থাকবে এই 4 সাথে, লক্ষ্য করো। তাহলে যদি আমরা সম্পূর্ণ পানি থেকে 4 এটা বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে বালতি বালতি চলে যায়, তাহলে আমরা এখানে পুরোটা থেকে অর্থাৎ 1 থেকে 4 বাদ দিলে আমরা 4/3 পানির পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে কতটুকু পরিমাপ দেওয়া আছে এখানেও দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ পানি থেকে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে যেটা পাবো এখানে বিশ্লেষণ করব। আমরা ফার্স্টটা দেখাচ্ছি, আমরা গণিতে চলে যাব এখন। তো তাহলে সম্পূর্ণ পানির ওজনটা আমরা বের করে ফেলবো। তো সম্পূর্ণ পানির ওজনটা বের করে যদি আমরা পানি ভর্তি বালতির ওজন থেকে অর্থাৎ পানি প্লাস বালতি, সেখান থেকে যদি সম্পূর্ণ পানির ওজনটা মাইনাস করি, তাহলে আমরা খালি বালতির ওজন পেয়ে যাব। এবারে তাহলে প্রশ্নে চলা যাক যে পানি ভর্তি বালতি অর্থাৎ পানি প্লাস, ওই কথাটাকেই এখন একটু সাহিত্য দিয়ে সাজিয়ে আমরা লিখতে পারি, সম্পূর্ণ পানি প্লাস বালতির ওজন, খালি বালতিও লিখতে পারো, খালি বালতি তো ছিল না, সেখানে তো পানি ছিল। তাহলে 8 নাম্বার, হ্যাঁ সম্পূর্ণ পানি প্লাস বালতির ওজন 16.5 কেজি বা 33/2 কেজি। লক্ষ্য করো, 16 দুগুণে 32 আর 1, এভাবে ভগ্নাংশ ভাঙাবো আর নিচে যেটা থাকবে সেটা নিচে থাকবে, 33/2 কেজি। তাহলে পানি, সম্পূর্ণ পানি এবং বালতি এটা মিলিয়ে পেলাম 33/2 কেজি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু বোঝার বিষয় রয়েছে, যে জন্য বারবার আলোচনা করার চেষ্টা করতেছি। আরো দেওয়া আছে বালতির 4/1 পানি ভর্তি থাকলে অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পানি যখন থাকে, তখন অবশ্যই বালতিও ছিল। তো এটা হচ্ছে সম্পূর্ণ পানি, তাহলে 1 বা সম্পূর্ণ আমরা এটা লিখতে পারতাম 1 বা সম্পূর্ণ পানি অর্থাৎ 1 পানি, অর্থাৎ সম্পূর্ণ পানি। আর এখানে আমি এখন কেন লিখেছি, যেহেতু 4/1 পানির একটা পরিমাপ দেওয়া আছে,
যে 4/1 পানি প্লাস সেখানেও বালতি ছিল, এই ক্ষেত্রে হলো আমার ওজনটা কত আসছে 5 সমস্ত 4/8 কেজি বা 21/4 কেজি। স্টুডেন্টস ফলো দ্য বোর্ড। যে সম্পূর্ণ পানি প্লাস বালতি, সেখান থেকে 4/1 পানি আর বালতি যদি আমরা মাইনাস করে দেই, এখানে আমরা সমান চিহ্ন ইউজ করতে পারি। এবারে আমরা এটা বিয়োগ করি, তাহলে 1 থেকে যদি 4/1 অংশ বিয়োগ করি তাহলে 1 বিয়োগ 4/1, 1 অংশ মানে সম্পূর্ণ অংশ, এই জন্য ওখানে 1 ধরা হলো, আর এই 4/1 ভাগ এটা যদি তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, এই মাইনাস দিলাম এখানে, এটা থেকে এটা মাইনাস করলাম, তো লক্ষ্য করি 1 বিয়োগ 4/1 অংশ পানি, তাহলে বালতি বালতি আমরা বাদ দিয়ে দিলাম। ক্যালকুলেশনে আসার জন্য কিন্তু এইভাবে করা, 4/1 অংশ অর্থাৎ 1 বিয়োগ শুধু পানির পরিমাণটা আমরা, পানির ওজনটা আমরা বের করে নেই আলাদা। পানির ওজন কতটুকু লক্ষ্য করা যাবে, ওই যে পানি প্লাস বালতি সম্পূর্ণ, সেখান থেকে 4/1 ভাগ পানি আর বালতি 21/4 এটা মাইনাস করে দেই, তাহলে আমরা এটা কত আসে ক্যালকুলেশন একভাবে করে যাই। 4 হলো লসাগু, 4 বিয়োগ 1, এটা তোমরা নিশ্চয়ই জানো, 1 এর নিচে একটা 1 আছে, 1 আর 4 এর লসাগু 4, তো এই 1 দিয়ে 4 কে ভাগ করলাম, সেক্ষেত্রে 4 হলো, 4 এর সাথে 1 গুণ করলাম 4 হলো, বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দিলাম, 4 দিয়ে 4 কে ভাগ করেছি 1 হয়েছে, এই 1 এর সাথে 1 গুণ করেছি 1 হয়েছে, তাহলে এত অংশ পানির ওজন এটা আমরা ক্যালকুলেট করি। 4 হচ্ছে লসাগু, 2 4 এর মধ্যে 2 বার যায়, 33 দুগুণে 66, 4 4 এর মধ্যে 1 বার যায়, এদিকে 21, তো আমরা লক্ষ্য করলাম এত কেজি। তাহলে এটা গেল কত, অতএব বা এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করছি 4 এর 3, 4 বিয়োগ 1 3 আর নিচে 4 থাকলো, তাহলে 4 1 থেকে আমাদের এই 1 থেকে 4/1 অংশ বাদ দিলে আমরা পেলাম 4 এর 3, তাহলে 4 এর 3 অংশ পানির ওজন কতটুকু দাঁড়ালো, নিচে 4 এখানে 1, 6 থেকে 1 চলে গেলে থাকে 5, 2 আছে 6 হবে 4, 45/4 কেজি। তো আমরা লক্ষ্য করেছি যে 4/3 ভাগ পানির ওজন হচ্ছে 45/4 কেজি, সেই ক্ষেত্রে 1 বার সম্পূর্ণ অংশ, 1 বার সম্পূর্ণ অংশ, এটা আমরা d2 ডট ডট দিয়ে দিলে হতো, পানির ওজন কতটুকু, এটা উল্টে যাবে, অর্থাৎ 45/4 আর এটা হচ্ছে 3/4। আসলে বিষয়টা আসে এভাবে যে একটু ক্যালকুলেট করে দেখাই তোমাদের, 45/4 ডিভাইডেড বাই 3/4, তাহলে এই ডিভাইডেড বাই মানে ভাগ, এটা উল্টে গেলে একবারে আমরা লিখতে পারি এভাবে যে 45/4 গুণন এই 4 উপরে যাবে, নিচে 3 আসবে, এত কেজি। তো সেক্ষেত্রে 4 4 কাটে কোনাকুনি, 3 দিয়ে 45 কে কাটে 15 বার যায়, দ্যাট মিন্স 15 কেজি। এখন দেখো যে শুধু পানির ওজন আমরা বের করে ফেললাম 15 কেজি, তা যেখানে সম্পূর্ণ পানির ওজন হলো 15 কেজি আর খালি বালতি আর পানি সহ ওজন হলো 16.5 কেজি বা 33/2 কেজি। কারণ 16.5 থেকে আমরা যদি 16.5 হচ্ছে পানি আর বালতি মিলিয়ে, সম্পূর্ণ পানি প্লাস সম্পূর্ণ বালতি, এটা মিলিয়ে হলো 16.5 কেজি, সেখান থেকে যদি তোমার এই সম্পূর্ণ পানির 15 কেজি ওজন বাদ দেই, তাহলে আমরা খালি বালতির ওজন পেয়ে যাব।
আমরা এতক্ষণ বের করলাম পানির ওজনটা বের করলাম। এখন পানি আর বালতি, সেখান থেকে আমরা যদি পানির ওজনটা বাদ দেই তাহলে আমরা খালি বালতির পরিমাণটা পেয়ে যাব। অতএব খালি বালতির ওজন 16.5 বিয়োগ 15 কেজি। এটাকে আমরা যেভাবে করেছিলাম 33/2 বিয়োগ 15 সেভাবে করা যায়। 33/2 বিয়োগ 15 কেজি। আচ্ছা, এখন আমরা আবার একটু প্রথম দিকে চলে যাই। তাহলে কি আসছে? 33/2 বিয়োগ 15। তো লসাগু হলো 2, এখানে আসে 33, এখানে আছে হলো 15 দুগুণে 30 এত কেজি, অর্থাৎ 3/2 কেজি। অর্থাৎ 3 কে 2 দ্বারা ভাগ করলে 1.5 হয়, 1.5 কেজি। আর যারা নিতান্তই কম পারবে তারা এই যে 16.5 বিয়োগ 15 সমান একবারে এখানে 1.5 কেজি লিখে দেবে। যারা একদম 16 কেজি থেকে 15 কেজি বাদ দিলে তোমার 1.5 কেজি অবশিষ্ট থাকবে বিয়োগ করলে, সেক্ষেত্রেও তোমার অঙ্ক হয়ে যাবে। তবে ক্যালকুলেশন করে দিলে সবচেয়ে ভালো হবে এবং এটাই নিয়ম। এখন নিয়মের মধ্যে আবার পর্যায় থাকে, খাওয়ার মধ্যে যেমন বিভিন্ন পর্যায় থাকে, এই নিয়মের মধ্যেও বিভিন্ন পর্যায় থাকে, শ্রেণী বা ক্যাটাগরি থাকছে। কোনোটা খুব উন্নত, কোনোটা একটু কাছাকাছি, কোনোটা আরেকটু ডাল বা একটু দুর্বল, তারপরে হয়ে যাবে। মানুষ ভেদে, ছাত্র ভেদে এই গণিত এভাবে তোমরা করবে, সমস্যা নেই। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেমন হয়। সোজা যদি তোমরা 16.5 থেকে 15 কেজি মাইনাস করো অথবা এই ক্যালকুলেশন করে দাও, যারা একটু ভালো করে বুঝতে পেরেছো বা বোঝার চিন্তা ভাবনা রাখো তারা এই পুরো ক্যালকুলেট করে অঙ্কটা শেষ করবে, সেটা ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরের প্রশ্ন দেখো যে 5 সমস্ত 4 এর 1 ও 2 সমস্ত 8 এর 1 এর গুণফল। প্রশ্ন ভালো করে মেমোরিতে নেবে, মাথায় নেবে। এদের গুণফল কি পেলাম? দুটো ভগ্নাংশ পেলাম, একটা হচ্ছে 5 সমস্ত 4 এর 1 আর একটা হচ্ছে 2 সমস্ত 8 এর 1। পরের প্রশ্ন যেটা 9 নাম্বার, এদের গুণফল, এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে আগে ওই ভগ্নাংশ দুটোর গুণফল করতে হবে। একটা উত্তর হলো যেভাবেই থাকুক ওভাবে রেখে দেবে, তারপরে তাদের ভগ্নাংশের গসাগু তোমরা ইতিপূর্বে প্রথম দিকে করে এসেছো, যেখানে তোমাদের ভগ্নাংশের গসাগু লসাগু তোমরা করে এসেছিলা। সেম নিয়মে তোমরা এখানেও ভগ্নাংশের গসাগু এবং লসাগু করবে। তো গসাগুর যে রেজাল্ট আর লসাগুর যে রেজাল্ট, এই দুটো রেজাল্ট আবার গুণ করবে। গুণ করলে প্রথমে যে ভগ্নাংশ দুটোর গুণফলের যে ফলাফল হয়েছিল সেই ফলাফল আর এখন ভগ্নাংশের গসাগু লসাগুর গুণফলের ফলাফল দুটো সমান হবে, মিলে যাবে। এটা তোমরা বাড়ির কাজ করবে। এবারে আসি আমরা সরল। 10 থেকে 15 পর্যন্ত তোমাদের সরল অঙ্ক রয়েছে। সরলে তোমাদের যে নিয়ম আছে সেটা হচ্ছে 10 নম্বর সরল অঙ্ক। খুব সহজভাবে এখানে দেওয়া আছে, শুধুমাত্র প্রথমত এর কাজ করতে হবে, আর হচ্ছে ভাগ চিহ্ন দেওয়া আছে, তারপরে এর পরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ এভাবে। আর যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো গুণ তারপরে যোগ ভাগ, প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ বিয়োগ একসাথেই করে দিতে পারবে। আর যদি এর রেখা বন্ধনী থাকে এর উপরে বা ফার্স্ট ব্র্যাকেটের সাথে বা রেখা বন্ধনের সম্বলিত যে সরলগুলো থাকবে সেখানে আগে রেখা বন্ধনের কাজটা করে নিতে হবে। এই তো সেগুলো আমরা চর্চা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্ত যতটুকু করেছি তোমরা এটা সহ আর যে দুটো অঙ্ক বাড়ির কাজ দিলাম এটাও বাসায় করবে, এবং গসাগু আর লসাগু ভগ্নাংশের জন্য যেগুলো রয়েছে অর্থাৎ ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু সেটাও তোমরা চর্চা করবে। তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করবে হয়ে যাবে। একবার হবে না, দুবার হবে, দুবার হবে না, তিনবারে হবে, এক একজনের এক এক রকম, বাট
you have to practice. So this is all for now. I think তোমরা সবাই ভালো থাকবে, আর যারা এখনো, আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো নাওনি, সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা যে কোনো ফলাফল আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।